মানুষের প্রাণ থেকে পৃথিবীর মানুষের প্রতি যেই আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, ফিরে আসে মহাত্মা গান্ধীকে আস্থা করা যায় বলে। হয়তোবা মানবের সমাজে শেষ পরিণতি গ্লানি নয়, হয়তোবা মৃত্যু নেই, প্রেম আছে, শান্তি আছে, মানুষের অগ্রসর আছে। একজন স্থবির মানুষ দেখো অগ্রসর হয়ে যায়, পথ থেকে পথান্তরে, সময়ের কিনারার থেকে সময়ের দূরতর অন্তঃস্থলে। সত্য আছে, আলো আছে, তবুও সত্যের আবিষ্কারে। আমরা আজকে এই বড় শতকের মানুষেরা সে আলোর পরিধির ভিতরে পড়েছি। আমাদের মৃত্যু হয়ে গেলে এই অনিমেষ আলোর বলয় মানবীয় সময়কে হৃদয়ে সফল কাম সত্য হতে বলে জেগে রবে জয় আলো, সহিষ্ণুতা, স্থিরতার জয়। গান্ধী ও বাংলা। বাঙালির বহুধামুখী মনন আভিজাত্যের আন্তরিক উপস্থাপনে সদা ক্রিয়াশীল প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের বৈসন্ধ্যের নবম পর্বের মৌল আলোচনা বা মৌল আলোচনার বিষয় প্রাণারাম কোষ্ঠীপাথর ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপিত হচ্ছে এই বিরল বিষয়ের অন্তরঙ্গ মূল্যায়ন নির্ভর কার্যক্রম। গান্ধী ও বাংলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, গান্ধী ও বাংলার অবতরণিকায় বা শুরুর কথায় আমি এক আধুনিক মননশীল দর্শন গার্হ কবির উচ্চারণ বা কাব্যিক উচ্চারণ কেন অবতারণা করলাম? কবির নাম জীবনানন্দ দাশ। বিমূঢ় যুগের বিস্ময় এক কবি জীবনানন্দ দাশ। কালকে দেখতে পারার যে অপরিসীম শক্তি তিনি তার কাব্যকলায় প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন, সেই প্রতিস্থাপনযোগ্য ভাব ও শব্দ রাশির এক হাত ধরাধরি করে চলার ক্ষেত্র এই কবিতাটির নাম জীবনানন্দ দাশের মহাত্মা গান্ধী। গান্ধী মানে তথাকথিত চোখে মুখে গ্ল্যামারবিহীন এক ব্যক্তিত্ব। গান্ধী মানে শীর্ণকায় দেহ, হাঁটুর ওপর মোটা ধুতি, খালি গায়ে, মাথা ন্যাড়া, চোখে এক বিশেষ ধরনের জৌলুসবিহীন বা প্রাচুর্য শূন্য চশমা, হাতে লাঠি। অনেকে অজ্ঞানতাবশত নানা কথা বলবেন, গাল মন্দ, বিশেষ নিন্দারোপণ সব কিছু তাকে ঘিরে আমরা করেছি। আমরা মানে আমরা বাঙালিরা। কারণ বাঙালির যে মৌল চরিত্রের ধাঁচা বা ধরন, তার সঙ্গে গান্ধী যায় না, এমনটাই নাকি সর্বজনীন একটি সিদ্ধান্ত। কেন যায় না? বাঙালি সবসময়
রূপবিহারে মত্ত থাকে। বাঙালি সবসময় বন্দুক, পিস্তল, সংস্কৃতির ঝা চকচকে অধ্যায় নিজের চোখটাকে আটকে রেখে দেওয়ার এই আপাত দৃষ্টিতে সংকীর্ণ খেলায় মত্ত হয়ে আছে দীর্ঘদিন। বাঙালি সবসময় বীরকে খোঁজে। সেই বীর কি? সেই বীর হচ্ছে শানিত তরোয়াল অথবা রিভলভার দিয়ে বা পিস্তল দিয়ে বা বড় বন্দুক দিয়ে একটা রিয়েলিটি তৈরি করে। সেই রিয়েলিটিতে আমরা ভাসতে জানি, তাকে ভালোবাসতে জানি। এই তো বাঙালির ধরন। আর তার মধ্যে যদি রোম্যান্টিক আবেশ একটু থাকে তাহলে তো কথাই নেই। কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধী, তার মধ্যে এগুলো কোনোটাই ছিল না, থাকার কথাও নয়। অ্যালবার্ট আইনস্টাইনের মতন অবিস্মরণীয় কিংবদন্তি বিজ্ঞানী বিশ্বাসী হয়নি যে এই রক্ত মাংসের পৃথিবীতে এই লোভ, লালসা, জ্বালা, যন্ত্রণা, নিন্দা, স্তুতি, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের পৃথিবীতে কোনোদিন মোহনদাস করমচাঁদ গান্ধী ঘোরাফেরা করতেন, চলাফেরা করতেন, আমাদের চৈতন্য উদয়ের জন্য নিজের জীবনকে বাজি রেখে দিয়ে চলে গেলেন। এমনকি অভিনেতা চার্লি চ্যাপলিন তার সম্পর্কে যা ভেবেছেন সেটিও কিন্তু বাঙালির হয়তো অনেকটাই বা পুরোটাই অজানা, কারোর বিশেষ অভিনিবেশ ছাড়া। তাহলে গান্ধীয় বাংলা কি? গান্ধীয় বাংলা আপনারা বলবেন শুরু থেকে বা প্রসঙ্গ কথায় এত নেতিবাচক কথা আমি উত্থাপন করছি, তাহলে গান্ধীয় বাংলা প্রত্যয়টি বা শীর্ষ নামাঙ্কিত বিষয়টি তো দাঁড়াই না, তার তো কোনো যুক্তিগত বৈধতাই নেই, লজিক্যাল ভ্যালিডিটি নেই। আপনারা বলতেই পারেন, অনায়াসে বলতে পারেন আমাকে খণ্ডন করার জন্য, কিন্তু বিশ্বাস করুন বিষয়টা আদপেও তাই নয়। কেন নয়? কারণ গান্ধী আর বাংলা এই অন্যয় যদি আমরা বুঝতে পারি, আমরা যদি খুব গভীর অন্তর্দৃষ্টি দিয়ে ইন্ট্রোস্পেকটিভ সেন্সেশনে যদি ধরার চেষ্টা করি, অবশ্যই ঐতিহাসিকতাকে মান্যতা জানিয়ে, তাহলে বুঝতে পারব গান্ধীয় বাংলা শুধু আজকের নয়, উত্তরকালের ইতিহাস অনুসন্ধিৎসু মানুষের কাছে কত গভীর এবং চর্চার অভিনিবেশ পেতে পারে বা পাওয়ার যোগ্যতা সম্পন্ন। কেন এরকম বলছি? দেখুন, যদি কবিতা বলেন, কেন কবিতা জীবনানন্দ দাশের মতন কবি তিনি আপামর বাঙালির মতন ভাবতে শেখেননি। তার গভীর প্রজ্ঞা, বলা হয় কবিদের নাকি তৃতীয় নয়ন সবসময় ক্রিয়াশীল। তাহলে তিনি একজন আদ্যন্ত কবি, যুগ, কাল, ঘটনা সব কিছুকে পরখ করেছেন অনুপুঙ্খতার সঙ্গে, এবং পরখ করে তার যে নিজস্ব বিশ্লেষণ, তার যে ব্যঞ্জনা, তাকে কেন্দ্র করে সেটিকে তিনি প্রকাশ করতে পারঙ্গমতা অর্জন করেছেন। তাই শতাব্দীর ক্লান্তিকর অন্ধকারে মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারানোর যে মরুপথ তৈরি হয়েছিল, সেখানে আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব? আমরা নেব গান্ধীতে, মোহনদাস করমচাঁদ গান্ধী, হাফ নেকেড ফকিরের কাছে আশ্রয় নেব। তিনি কি পারবেন আমাদের আশ্রয় দিতে? আলবাত পারবেন, অবশ্যই পারবেন, নিশ্চিত পারবেন। কেন পারবেন? কারণ সত্যের সঙ্গে সহবাস করার মতন তার জীবনের
প্রতিটি বিষয় পরীক্ষিত এবং সেই পরীক্ষা থেকে যে রিপোর্ট কার্ড বা রেজাল্ট বা ফলাফল পত্রটি অনিবার্যভাবে অনুসৃত হয়েছে, সেটির মধ্যে দিয়ে তার পারা বা তার পারঙ্গমতার দিকটিও আমাদের বিশেষভাবে উল্লেখযোগ্যতার দাবিদার। শুধু জীবনানন্দ দাশ নন, যদি বুদ্ধদেব বসু বলেন, গান্ধীজির অবদানের কথা উত্তর 30 প্রবন্ধ গ্রন্থে তিনি যেভাবে উল্লেখ করেছেন, নোয়াখালীর দাঙ্গার পরিপ্রেক্ষিতে একটি অসম্ভব বা অনবদ্য ভাষ্য। অন্নদাশঙ্কর রায়, এমনকি বামপন্থী ধারায় অভিষিক্ত বিশিষ্ট কাব্য প্রতিভা বিষ্ণু দে। আবার ধরুন, আমরা যদি বলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতন সাহিত্য স্রষ্টা, সতীনাথ ভাদুরীর কলমের যে উপন্যাস বাংলা সাহিত্য উপহার হিসেবে পেয়েছে, তাতে গান্ধীজি। ফলে আমরা যত গালমন্দ করি, যত অপছন্দের রং তার গায়ে ব্রাশ দিয়ে লেপে দেওয়ার চেষ্টা করি না কেন, তাকে অস্বীকার করে ভারতবর্ষকে বোঝাটা আমাদের বাঙালিদের পক্ষে আদপেও সম্ভবপর নয়। রেজাউল করিম থেকে অম্লান দত্ত, শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায় থেকে নির্মল কুমার বসু, শচীন্দ্রনাথ মিত্র থেকে শুরু করে আধুনিক চিন্তক অভ্র ঘোষের মতন যারা, তারা তো গান্ধীকে বোঝার চেষ্টা করেছেন, গান্ধীকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, মুক্ত মনে, খণ্ড সত্যে নয়, সর্বকালীন সত্যের আশ্রয়ে বা দণ্ডে দাঁড়িয়ে গান্ধীজিকে বুঝতে চেয়েছেন প্রতিটি পরতে পরতে, প্রতিটি ঐতিহাসিক অববাহিকায়। সেই জন্য গান্ধী ও বাংলা উন্নীত, উপযোগিতা নির্ভর এবং বিষয় হিসেবে বিশিষ্টতা দাবি করতে পারে অবলীলাক্রমে। আমরা যতই বনাম শব্দের প্রয়োগ ঘটিয়ে বা বনাম শব্দ বা ভার্সেস শব্দটিকে এনে আমরা খেলিয়ে দেওয়ার অশিক্ষাজনিত খেলায় আবদ্ধ করে দিই না আমাদের নিজেদের মননকে, আসলে কাউকে ভালোবাসলে, কারোর প্রতি অনুরাগ পোষণ করলে অন্য লোককে ভিলেন বা খলনায়ক হিসেবে দেখানো, এটা বোধহয় স্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি আদপেও নয়। এই অস্বাস্থ্যকর অযৌক্তিক দৃষ্টিভঙ্গি বিবর্জিত হয়ে একজন বাঙালি হিসেবে, বাঙালি বিদ্যা বুদ্ধি চিন্তা চেতনার ন্যূনতম অধিকারী বাঙালি হিসেবে বোঝার জন্যই আজকে 2 অক্টোবর 2021 তার পূর্ণ আবির্ভাব দিবসে তাকে নতুনভাবে বোঝার, দেখার, জানার একটি অভিপ্রয়াস সূত্রধরের বৈসন্ধ্যের 8ম পর্ব, গান্ধী ও বাংলা। এখন গান্ধী ও বাংলা নিয়ে তার মতন করে যিনি একটা রূপরেখা দেবেন, তিনি তার মতেন, তিনি নিজে গান্ধী বিশেষজ্ঞ নন, কিন্তু আমার সৌভাগ্য বা আমার হয়তো এটা একটা প্রাপ্তি, গান্ধী নিয়ে তার বিস্তারিত পড়াশোনা, গান্ধীর নানা লেখার সুবাদে গান্ধীকে খোঁজা, গান্ধীকে জানা, গান্ধীকে চেনা, এগুলোর কিন্তু তিনি একেবারে ক্লান্তিহীন একজন
সৈনিক মঈনুল হাসান। তার রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক অস্তিত্ব উল্লেখ করাটা এখানে জরুরি নয়, তিনি চানও না আমরাও সেই পরিচিতির বাইরে পড়ালেখার মানুষ হিসেবে সমাজকে নতুনভাবে বীক্ষণ করার মন মেধাবী মানুষ হিসেবে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি গান্ধী ও বাংলা শীর্ষ নামাঙ্কিত আলোচনার মুখ্য বা একমাত্র বক্তা হিসেবে, এবং তিনি তাতে সম্মত হয়ে তার মূল্যবান সময় এক্ষেত্রে নিয়োজিত করেছেন। আমরা শ্রী মঈনুল হাসান মহোদয়ের বয়ানে গান্ধী ও বাংলাকে হয়তোবা নতুন আদলে পাব, নতুন রূপে বোঝার চেষ্টা করব। অন্তরের অন্ধত্ব বা চিরাচরিত দৃষ্টিভঙ্গিকে খানিকটা অপসারিত করে মুক্ত বোধের পক্ষে আমাদের মন এবং বোঝার হৃদয়টা যেন একটু সহায়তা সাধন করে, এটি আমাদের আজকে মৌল আবেদন আপামর বাঙালির কাছে। গাল মন্দ, রং চড়ানো, খলনায়ক হিসেবে প্রতিপন্ন করা, এমনকি দেশশত্রু হিসেবে না বুঝে না শুনে হুঙ্কার ডাকা, এই সব কিছু তো এতদিন গেল। আসুন না একটু নতুনভাবে বোঝার চেষ্টা করি ইতিহাসের আঙ্গিকে, সময়ের পরিপ্রেক্ষিতে যে কেমন ছিলেন মানুষটা। প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধর শুধু বাণিজ্যিকতাকেই তারা মনে করে না একমাত্র সত্য। নিশ্চয়ই বাণিজ্যিকতা সত্য, কিন্তু একমাত্র সত্য নয়। তাই বাঙালির মনন চর্চার যে দিগন্ত প্রসারিত রূপের যে স্বরূপ, তাকে খোঁজার চেষ্টাই সূত্রধরের ঐকান্তিক লক্ষ্য। গান্ধীজিকেও বা মোহনদাস করমচাঁদ গান্ধীকেও নতুনভাবে সূত্রধর বুঝতে চায় বাঙালি লেখকদের চিন্তার বয়ানের মধ্যে দিয়ে, চিন্তা ভাষ্যের মধ্যে দিয়ে। সেই জন্যই আমাদের বহু বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, তার মধ্যে কয়েকটা বইয়ের কথা আপনাদের বলছি। প্রখ্যাত পান্নালাল দাশগুপ্তর প্রণীত গান্ধীজি ও সুভাষচন্দ্র, নতুন আলোচনার ক্ষেত্র প্রস্তুত করার মতন এই স্বল্প কলেবর বিশিষ্ট অথচ জরুরি বইটির অবদান অনস্বীকার্য। গান্ধীজি ও সুভাষচন্দ্র, পান্নালাল দাশগুপ্ত জানেন প্রথম জীবনে বৈপ্লবিকতায় আস্থাশীল, পরবর্তীকালে গান্ধীবাদে রূপান্তরিত একটি মহাপ্রাণ, তারই বিরচিত এই বইটি। রামকৃষ্ণ সংঘের প্রতিনিধি স্থানীয় চরিত্র, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের অন্যতম প্রাণপুরুষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের বিরচনা দ্য ফিলোসফি অফ মহাত্মা গান্ধী। অনেকেই জানেনই না, ধারাবাহিকভাবে গোলপার্কে এই বক্তৃতাটি তিনি দিয়েছিলেন 3টি পর্বে। সেটি আমরা উদ্ধার করে প্রকাশ করেছি এবং তারই একটি সময়োচিত ভূমিকা লিখে দিয়েছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক শ্রী রাধারমণ চক্রবর্তী। দ্য ফিলোসফি অফ মহাত্মা গান্ধী, স্বামী লোকেশ্বরানন্দের সুরচনা। প্রাচ্যবিদ্যা বিশারদ, সাহিত্যবেত্তা, রসতাত্ত্বিক ক্ষিতিমোহন সেন শাস্ত্রী। ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর একটি অপূর্ব রচনা মহাত্মাজির তিরোধান।
সেই উল্লেখযোগ্য বা অমূল্য রচনাটিকে দুই মলাটের করপুটে প্রকাশ করেছে সূত্রধর, মহাত্মাজির তিরোধান। পরম বৈষ্ণব বঙ্কিমচন্দ্র সেন। বাঙালির মননশীলতার ইতিহাসে যে পত্রিকাটির অবদান সর্বাগ্রে সূচিত, দেশ পত্রিকার সর্বাধিক সময়ের সম্পাদক, পরম বৈষ্ণব স্বদেশ হিতৈষী অগ্নিবর্ষী কলমের অধিকারী বঙ্কিমচন্দ্র সেনের একটি অন্যরকম অনাবিল রচনার সংকলিত রূপ মহাত্মা গান্ধীর বৈষ্ণবতা। মহাত্মা গান্ধীর বৈষ্ণবতা এই কৃষকায় গ্রন্থটিরও প্রকাশক সূত্রধর। বাঙালি বা বাংলা সাহিত্যের কথা শিল্পের অবিনশ্বর চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাশিল্পী শরৎ চাটুর্যের লেখা মহাত্মাজি উল্লেখযোগ্য একটি রচনা, তারই কৃষকায় গ্রন্থরূপ মহাত্মাজি। রেজাউল করিম অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক। গান্ধী ভাবুক রেজাউল করিমের একটি অনবদ্য রচনা, সাম্প্রদায়িক সমস্যা ও গান্ধীজি। আজকের চতুর্দিকে প্রচারিত প্রতিভাসিত যে সমস্যাটির বেদিমূলে আছে আমাদের মন ও মননের সংকীর্ণতা, তাকে দূরীকরণের কথা বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। কেমনতর সেই দূরীকরণের উপায়মালা সেটি দর্শিয়েছেন রেজাউল করিম। সম্প্রীতি ভাবুক রেজাউল করিম সাম্প্রদায়িক সমস্যা ও গান্ধীজি নামক গ্রন্থ শিরোনামে, প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের বিনম্র প্রকাশনা। যশস্বী শিল্পী, ভারত শিল্পের একজন আদর্শতর ব্যক্তিত্ব নন্দলাল বসু। নন্দলাল বসুর সঙ্গে গান্ধীজির সম্পর্ক, গান্ধী আদর্শ নন্দলালের সৃষ্ট শিল্পকলায় কতটা প্রতিফলিত হতে পেরেছে, কেমনভাবে সেটি রূপায়িত হয়েছে, সব নিয়ে একটি অসামান্য গ্রন্থ সুশোভন অধিকারী সম্পাদিত নন্দলালের বাপুজি। ঐতিহাসিকতায় পরিপূর্ণ এই গ্রন্থটি গান্ধী চর্চা এবং নন্দলাল চর্চায় সমান্তরাল সত্য উপাদান হিসেবে বিবেচনাধীন। প্রকাশক সূত্রধর। স্বরূপপ্রসাদ ঘোষ তিনি মনে করেন আজকের যে ক্ষত, সেই ক্ষতের মুখে পলি দিতে পারেন মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীকে ভুল বুঝেছি আমরা, আমাদের অ্যাজেন্ডার পরিপ্রেক্ষিতে গান্ধীজিকে আমরা ভ্রান্তিমূলক তত্ত্বে খাড়া করার চেষ্টা করেছি। তাই স্বরূপবাবু কলম ধরেছেন অসাধারণ একটি রচনার গ্রন্থরূপ মহাত্মা বলয়। আমরা বুঝতে পারব গান্ধী বলয় আমাদের প্রশান্তির বীজটা কেমনভাবে বপন করে সেটি মহির হয়ে পরিণত হয়ে আমাদেরকে শান্তি বা স্বস্তি যোগাবে। লেখক স্বরূপপ্রসাদ ঘোষ। গান্ধীজির দুটি ঐতিহাসিক বিবৃতি বা বক্তৃতার বঙ্গানুবাদ, টিকা ভাষ্য সহ অনশন আমার প্রতিবাদ। টিকা ভাষ্য সহ ভাষান্তর করেছেন শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। এ সময়ের বিশিষ্ট
অনুবাদক, সম্পাদক, স্বাধীনতা আন্দোলনের সংরক্ষক ও গবেষক, সুলেখক শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের এই গ্রন্থ প্রকাশে অনশন আমার প্রতিবাদ মোহনদাস করমচাঁদ গান্ধীর দুটি বক্তৃতার বয়ান, বঙ্গ বয়ান বা ভাষান্তরিত রূপ। এখন এই বইগুলো আমরা প্রকাশ করেছি কেন? গান্ধী ও বাংলা, পুরো বাংলাই গান্ধীকে ভুল বোঝেনি, বরং অনুধাবন করার একটা অনুধাবন প্রিয় মানসিকতা তার ভেতরে সোচ্চার হয়েছে, সেটি নমুনা হিসেবে পেশ করার জন্য। আর কথা নয়, এবার শ্রীযুক্ত মঈনুল হাসানের কাছে আমরা শুনব, তার কাছ থেকে গান্ধী ও বাংলা শীর্ষ নামাঙ্কিত গুরুত্বপূর্ণ বা জরুরি ঐতিহাসিক বিষয়টি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গান্ধী ও বাংলা। সূত্রধরের পক্ষ থেকে বই সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আজকে আমাকে গান্ধী ও বাংলা সম্পর্কে বলবার জন্যে আদেশ করেছেন সূত্রধরের অন্যতম প্রধান কর্মধার সুমন মশাই। তো এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেকগুলো অনুষ্ঠান দেখেওছি। 2রা অক্টোবর আমাদের প্রিয় গান্ধীজির জন্মদিন, সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং আমার এই বক্তব্য রাখার পর্যায়। আমি কোনো গান্ধী বিশেষজ্ঞ নই, কিন্তু তবুও সুমন ভৌমিক মহাশয় আমাকে যে এই সুযোগ দিয়েছেন, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। তবে গান্ধী আমার চর্চার বিষয়। গান্ধী সম্পর্কে আমার নিজের ধারণাও জটিল হলেও সবসময়ই ইতিবাচক বলে আমি মনে করি। তবে আমার গান্ধী চর্চা বা গান্ধী সম্পর্কে পড়াশোনা একেবারে যে স্কুল বা কলেজ থেকে তা কিন্তু নয়, তার অনেকগুলো কারণ আছে। তবে এখন আমার এইটুকু অনুভব যে গান্ধীজি সম্পর্কে কথা বলতে, আলোচনা করতে আমার বেশ ভালো লাগে। তো আজকের বিষয়বস্তুর মধ্যেই এবার যাওয়া দরকার। আমার একটা ছবি মনের মধ্যে ফুটে ওঠে, সেই ছবিটার কথা আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই। 1947 সাল, দেশ আর কিছুক্ষণের মধ্যেই স্বাধীন হয়ে যাবে। কলকাতায় একটা জীর্ণ প্রাসাদে একজন ভদ্রলোক হাঁটু মুড়ে বসে আছে। উপরের দিকটা একেবারে নিরাভরণ, পাশে একটা লম্বা লাঠি পড়ে আছে। চোখ বড় বিষণ্ণ, ধূসরতায় মোড়া। সামনের দিকে একটা ধূসর পৃথিবী যেন তার দৃষ্টিতে। এই মানুষটির নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আর একটু পরে স্বাধীন হবে ভারতবর্ষ, দিল্লিতে তোলা হবে তেরঙ্গা পতাকা, সমস্ত জৌলুস, সমস্ত রকমের
উৎসব, আনন্দ, আলোকসজ্জা, দিল্লির লাল কেল্লা সেজে উঠেছে, সব কিছু ছেড়ে এই মানুষটি এসেছেন কলকাতায়, সংখ্যালঘু অধ্যুষিত বিবর্ণ চেহারার কলকাতা, তারই জীর্ণ প্রাসাদে হাঁটু মুড়ে বসে আছেন। একটু আগে তার কাছ থেকে গেছেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে স্বাধীনতা উৎসব হচ্ছে বা স্বাধীনতা আমরা পেলাম, কিভাবে তা উদযাপন করা হবে। গান্ধী উত্তর দিয়েছিলেন, ক্ষুধাতে চতুর্দিকে মানুষ মারা যাচ্ছে, এরই মধ্যে আপনি কীরকম উৎসব আশা করেন। তিনি ইংরেজিতে যে শব্দটা বলেছিলেন সেটা হচ্ছে ডিভাস্টেশন। সারা দেশেই হয়তো তখন এই ডিভাস্টেশন চলছিল। গান্ধী তার মনের ভাবটা বুঝিয়ে দিয়েছিলেন। সেই জীর্ণ প্রাসাদের সামনে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম তখন দাঁড়িয়ে আছে। গান্ধীর একটা বিবৃতি দরকার। গান্ধীর বিবৃতি না হলে ভারতবর্ষের স্বাধীনতা ঠিক মানাচ্ছে না। বিখ্যাত কাগজ হিন্দুস্তান টাইমস, তিনি বিবৃতি চাইলেন। গান্ধীজির সচিব প্যারেলাল গান্ধীজিকে এসে বললেন ঘটনাটি। গান্ধী তাকে বলতে বললেন, হি হ্যাড রান ড্রাই। বিবিসি তারা বললেন যে একটা কিছু বলুন। প্যারেলাল বললেন যে না, গান্ধী কিছু বলতে চাইছেন না। বিবিসি না ছোড়বান্দা। আর একবার গান্ধীজির কাছে প্যারেলাল বিবিসির সাংবাদিকের আর্জিটা পৌঁছে দেওয়ার পরে গান্ধীজি বলেছিলেন ওকে জওহরলালের কাছে পাঠিয়ে দাও। তারপরেও যখন সে শুনল না, তখন গান্ধীজি বলেছিলেন যে ওরা কি জানে না যে আমি ইংরেজি ভুলে গিয়েছি। একটা মানুষ কতখানি আহত হলে, কতখানি যা তার হৃদয় দীর্ণ বিদীর্ণ হয়ে গেলে এইরকম কথা বলতে পারে। সারাদিন অনশনে কাটিয়েছেন। ভ্রাতৃঘাতী দাঙ্গায় যারা বিপন্ন, সেই অসহায় মানুষদের কাছে ফিরে এসেছেন যিনি, তার নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। 1946 এবং 47 সাল দাঙ্গাতে সারা ভারতবর্ষ বিদীর্ণ। কলকাতা, নোয়াখালী, তারপরে বিহার, ওদিকে পেশোয়ার, লাহোর, সারা ভারতবর্ষে রক্তের ছড়াছড়ি। গান্ধীজি গেলেন নোয়াখালীতে। আজকে ভাবতে আশ্চর্য লাগে, নোয়াখালীর 147টা গ্রামে গান্ধীজি গিয়েছিলেন। 116 মাইল হেঁটেছিলেন পায়ে। আমরা আরও আশ্চর্য হই, ঠিক সেই সময় গান্ধীজির বয়স হচ্ছে 77। তো আজকে গান্ধী ও বাংলা নিয়ে কথা বলছি, সুতরাং এই কথাটা আমি উল্লেখ করলাম এতক্ষণ ধরে এই কারণের জন্য যে স্বাধীনতা দিবসের দিনে তিনি বেছে নিয়েছিলেন এই বাংলাকে। এখানেই তিনি ছিলেন, বেলেঘাটার হায়দারি মঞ্জিলে, যে ঘটনার বর্ণনা আমি এতক্ষণ দিলাম। সেদিনই সন্ধ্যাবেলায় এই প্রায় হতাশ মানুষটি একটু যেন আশার আলো দেখেছিলেন। তার কারণ তিনি শুনলেন যে কলকাতার একটা অপর প্রান্তে টালিগঞ্জের দিকে হাত ধরাধরি করে, কোলাকুলি করে স্বাধীনতা দিবস উদযাপন করছে হিন্দু মুসলমান, তারা একসঙ্গে। এটা বোধহয় তার কাছে একটা
রূপলি ঝলক ছিল। তো স্বাধীনতার দিনে যে মানুষটি বাংলায় তার সময় কাটাতে পারে, তার আবেগটা এবং তার হতাশাটা দুটোই বাংলার মানুষকে বোঝা উচিত বলে আমি মনে করি, এবং আমি এটা বুঝি। সেই কারণের জন্যে আজকের এই আলোচনায় আমি নিজেকে যুক্ত করেছি। গান্ধীজির যে কর্মকাণ্ড, যে চিন্তা, যে আদর্শবাদ, সেসব নিয়ে আমি পরে আপনাদের সামনে আবার নিশ্চয়ই বলব। কিন্তু এবার প্রথম যেটা আমাকে বলতে হবে, সেটা কিন্তু আমি এখনও নিজে বিশ্বাস করি যে আমাদের বাংলায় গান্ধীজিকে নিয়ে চর্চা কিন্তু অপ্রতুল। যে ধরনের চর্চা হওয়া দরকার, সেই ধরনের চর্চা কিন্তু এখনও গান্ধীজিকে নিয়ে হয়নি। এই সময়ে অনেক তরুণ গবেষক গান্ধীজিকে নিয়ে কাজ করছেন, আমি জানি। আর অনেক কিছু আমি জানি না, কিন্তু সবগুলোকে ধরে আমি বলতে চাই যে গান্ধীজিকে নিয়ে চর্চাতে এখনও বাঙালির বা বাংলার সাবালকত্ব আসেনি। এর কারণ কি? আমি 3-4টে কারণ খুঁজে পেয়েছি। প্রথম কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে স্বাধীনতা আন্দোলনের একটা তৃতীয় ধারা ছিল। এই তৃতীয় ধারাটা কিন্তু সশস্ত্র সংগ্রামের ধারা, রক্তপাতের ধারা, অস্ত্র ধারণের ধারা। এই সংগ্রামে কিন্তু অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে, মহাকারণ অভিযান হয়েছে। এই ধারার মধ্যেই আমরা ফেলতে পারি ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ, বাঘা যতীনের আত্মত্যাগ, সূর্য সেনের আত্মত্যাগ, মাতঙ্গিনী হাজরার প্রাণ দেওয়া। কোনোটা ছোট নয়, সব বড়। স্বাধীনতার যুদ্ধে এরা সবাই ছিল, বঙ্কিমচন্দ্রের ভাষায়, মায়ের জন্য বলি প্রদত্ত। এটা হিংসার ঘটনা, কিন্তু এই হিংসার শেষে দেশমাতৃকার মুক্তি ঘটবে, এই বিশ্বাসে কোনো নেতিবাচক কিছু ছিল না। এই বিশ্বাসে তারা দৃঢ় ছিলেন এবং তাদের আকাঙ্ক্ষাকে তারা সবসময় ইতিবাচক ছিলেন। সেই কারণে এই বীর পুরুষদের সম্মান না জানিয়ে আমরা পারি না। বাঙালি এদের সম্মান জানায়, বাঙালি এদেরকে মাথায় তুলে রেখেছে। আজও ক্ষুদিরামের নামে, সূর্য সেনের নামে বাঙালি আপ্লুত হয়, বাঙালির চোখে জল আসে। এই যে স্বাধীনতার ধারা, যে ধারাটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম, লড়াই, যে লড়াইয়ে তারা ইংরেজকে হটাতে চেয়েছিল, সেই সশস্ত্র সংগ্রামী যারা, তারা গান্ধীজির অহিংস মতবাদকে কিভাবে গ্রহণ করবে? এই নিয়ে গবেষণা হয়েছে অনেক, এই নিয়ে গবেষণা আরও চলতে থাকবে। অনেক বড় বড় সংগঠন হয়েছে স্বাধীনতার সময়কালে, স্বাধীনতার সময়ে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে অনুশীলন সমিতি। আমরা আনন্দমঠে কী পড়েছি? সাধু সন্তরা তারা নিজের বুকের রক্ত চিরে, নিজের বুক চিরে রক্ত তারা দিচ্ছেন মায়ের বেদিতে, কামনা করছেন দেশের স্বাধীনতা। এটা হিংসার পথ, অহিংসা নয়। গান্ধীজি তো অহিংসার পূজারী। তাহলে বাংলা জুড়ে এই যে আন্দোলন, এই যে লড়াই, এই লড়াইয়ে গান্ধীজি কোথায়? সুতরাং গান্ধীজি সেই সময়ে অন্তত বাংলার বিপ্লবীদের কাছে একটা হাস্যকর উপস্থিতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে গান্ধী চর্চা করাটা তাদের বাহুল্য মনে হয়েছে।
এখনও তো তাই হচ্ছে। দ্বিতীয় আর একটা কারণ আমি মনে করি, অবিভক্ত বাংলার দিকে তাকান আপনি, জনগোষ্ঠীর দিকে আমি দেখব, হিন্দু মুসলমান কিন্তু প্রায় সমান সমান। 1906 সালে তৈরি হয়ে গেছে মুসলিম লীগ। মুসলমানরা, অন্তত এই বাংলার মুসলমানরা, নানা কারণে গান্ধীজিকে ঠিক বিশ্বাসযোগ্য মনে করেনি। আমাকে মার্জনা করবেন, বিশ্বাসযোগ্য কথাটা আমি খুব সচেতনভাবেই ব্যবহার করেছি। কিন্তু গান্ধীজি একজন ধার্মিক মানুষ ছিলেন। তিনি হিন্দু ধর্মের উদারতাকে গ্রহণ করেছিলেন। তিনি মনে করতেন যে বসুধৈব কুটুম্বকম। মুসলমানদের তিনি কখনো অপর বলে মনে করেননি, বরঞ্চ এই দেশের মুসলমানদের প্রতি তিনি কিছুটা অনেক সময়ই ঢলে ছিলেন, সাহায্য করেছেন, আলোচনা করেছেন অনেক ব্যাপারে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ, তাকে মুসলমানরা নেতা মানলেন একটা সময়। যে মোহাম্মদ আলী জিন্নাহ তার দৈনন্দিন জীবনে ইসলামের কোনো আচার পালন করতেন না বললেই চলে। নিয়মিত নামাজ রোজা করা তো দূরের কথা, নিষিদ্ধ মাংস এবং নিষিদ্ধ পানীয় খেতে ওস্তাদ ছিলেন। এমনকি বিয়েও করলেন একজন অমুসলিম মহিলাকে। গান্ধী কিন্তু বরাবর মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি সহানুভূতিশীল ছিলেন। যখন দেশ ভাগ নিয়ে প্রায় আলোচনা হচ্ছে 1940-এর পর, গান্ধীজি কিন্তু নেহরুর সঙ্গে বৈঠক করেছেন। আমি যদি খুব ভুল না করে থাকি, অন্তত 14টা চিঠি দুজনের মধ্যে আলোচনা হয়েছে। সেই চিঠির ভাষা, গান্ধীজির ভাষা এমনি খুব নম্র, সেই ভাষা পড়ে আশ্চর্য হতে হয়। তিনি সেই ভাষাতে মোহাম্মদ আলী জিন্নাহকে কায়েদে আজম বলে সম্বোধন করেছেন সবসময়। তিনি তাকে দেশের নেতা বলে মেনেছেন। কিন্তু বিশাল জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে সংখ্যালঘু মুসলমান। তারা যদি গান্ধীজিকে বিশ্বাসযোগ্য বলে না মনে করেন, তাহলে গান্ধী চর্চা কিছুটা ব্যাহত হয়, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তো সেই কারণের জন্য আমি বলছি যে এটাও একটা কারণ বাংলায়। দেখুন, আর একটা কথা এই প্রসঙ্গে আমি বলবো যে বাংলায় কিন্তু শওকত আলী, মোহাম্মদ আলী, গোলাম আনসারি বা সীমান্ত গান্ধীর মতন কংগ্রেসের নেতা বা গান্ধীবাদী নেতা তৈরি হয়নি। মৌলানা আবুল কালাম আজাদ, তিনি তো আবার পুরোপুরি বাঙালি না, যদি তার কাজকর্ম এখান থেকেই শুরু হয়েছিল। সেই অর্থে বাংলায় কিন্তু এই মাপের নেতা, গান্ধীবাদী নেতা মুসলমানদের মধ্যে পাওয়া যাবে না। তার কারণও কিন্তু এইটাই। এ নিয়ে আরও চর্চা হতে পারে, আমার মতের অনেকে দ্বিমত হতে পারেন, কিন্তু আমি আমার মতটুকু এখানে বলতে চাই। শুধু অত্যন্ত সংকোচের সঙ্গেই আমি কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করলাম। তৃতীয় আর একটা কারণ বাঙালি হিন্দু মধ্যবিত্তের মধ্যে রয়েছে। বাঙালি হিন্দু মধ্যবিত্ত মনে করেন যে দেশভাগের জন্য গান্ধীজি দায়ী। তিনি না চাইলে দেশ ভাগ হতো না। উন্নাসিক বাঙালি হিন্দুর এটা একটা চিন্তা বিলাস বলে আমি মনে করি। পরিস্থিতি এমন হয়েছিল যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাড়া আর বোধহয় কোনো উপায় ছিল না।
মুসলমানদের প্রায় সব অংশ চাইছিল বিচ্ছিন্ন হওয়া যাক। কিছু কিছু মানুষ অবশ্যই ছিলেন সারা ভারতবর্ষে যারা দেশভাগ চাননি, মুসলমানদের মধ্যেও সেরকম আছেন। আমি বাংলাতেই বলতে পারি ব্যারিস্টার আব্দুল রসুল, আব্দুল হাসিম, এমনকি সোহরাওয়ার্দী, তিনিও কিন্তু বাংলা ভাগ চাননি। এরকম অনেকে ছিলেন। আবার হিন্দুদের মধ্যে অনেকে ছিলেন যারা বাংলা ভাগ চাননি, যেমন কিরণ শঙ্কর রায়। কিরণ শঙ্কর রায়রা তো ছিলেন এমনি ঢাকার জমিদার, কিন্তু তারপরে ঢাকা থেকে ফিরে এলেন কলকাতায়। দেশ তখনও ভাগ হয়নি, আলোচনা চলছে, তিনি কংগ্রেসের বড় নেতা, এবং এখানে এসে তিনি তার মত পাল্টালেন। দেশ ভাগ হলো, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। ঢাকার জমিদারি কতখানি রক্ষা করতে পেরেছিলেন আমি অবশ্য বলতে পারবো না, তবে স্বাধীনতার পরেই তিনি প্রয়াত হন। তো এই রকমের দুই ধরনের মনোভাব এখানে হয়েছে। কিন্তু বাঙালি হিন্দু মধ্যবিত্ত, বিশেষ করে যারা দেশ ভাগের পর পূর্ববঙ্গ থেকে এসেছেন এদিকে পশ্চিমবাংলায়, এবং এখন আমাদের পশ্চিমবাংলায় আছেন, এবং তারা একটা বিরাট অংশ মনে করেন যে দেশভাগের জন্য গান্ধী দায়ী। কিন্তু আমি শুধু আশ্চর্য হই যে যখন এই আলোচনাগুলো খুবই পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচিত হচ্ছে, যে আলোচনায় আছেন এম.এ. জিন্নাহ, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, এইরকম লোকেরা, আম্বেদকর আছেন, গান্ধীজি তখন সেই আলোচনা থেকে বহু দূরে এই কলকাতায় অবস্থান করছেন। আমরা একবার ভেবে দেখব না যে কি পরিস্থিতি তখন ছিল। কলকাতা এবং নোয়াখালীর দাঙ্গা গোটা পরিস্থিতি একদম পাল্টিয়ে দেয়। শেষ পর্যন্ত গান্ধীজিও বলেছিলেন যে এই রক্তস্নান থেকে যদি দেশ মুক্ত হয় দেশভাগের মধ্যে দিয়ে, তাহলে তাই হোক। ওই মানুষটি আর কি করতে পারেন। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে ভুলব না যে 1947 সাল, তার কিছু আগে থেকেই গান্ধীজি যেন খানিকটা গুটিয়ে যাচ্ছিলেন। কংগ্রেসের বহু সভা থেকে গান্ধীজি নিজেকে তুলে নিচ্ছিলেন, সভার মাঝখান থেকে বেরিয়ে আসছিলেন। গান্ধী চর্চার আরও গভীরে গেলে দেখা যাবে যে তিনি খুব একটা আগ্রহ দেখাচ্ছিলেন না। কিন্তু এটাও ঠিক যে গান্ধীজির একটা অভিমতের অত্যন্ত দাম ছিল তখন কংগ্রেসের কাছে, তার চাইতে বড় কথা হচ্ছে দেশের মানুষের কাছে। আব্দুল হাসিম, শরৎ বসু, ফজলুল হক, এরা সব অখণ্ড বাংলার একটা স্লোগান তুলেছিলেন। গান্ধীজি কোনো মতেই এটা স্বীকার করেননি বা মেনে নেননি, তিনি বিরোধিতা করেছিলেন। বাঙালি মধ্যবিত্ত এরপরে গান্ধী চর্চায় মেতে উঠবে, এটা আশা করাটা অনেক ভুল। আমার মনে হয় এটা একটা বড় কারণ। আমার চতুর্থ একটা কারণ আমি আপনাদের সামনে বলতে চাই, যে বাংলায় বামপন্থী ও কমিউনিস্ট আন্দোলন, এটা কিন্তু রয়েছে 100 বছরের বেশি। নানাভাবে বাংলায় কমিউনিস্ট আন্দোলন বা বামপন্থী আন্দোলনের প্রভাব রয়েছে এখানে। 1917 সালে সোভিয়েত রাশিয়া গঠিত হয়েছে, ঠিক সেই সময়ে এই বাংলায় বামপন্থী তথা কমিউনিস্ট আন্দোলনের খবর এসে পৌঁছেছে। 1920 সালে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে বিদেশে। 1925 সালে এদেশের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে। প্রত্যন্ত গ্রামের কৃষকও কিন্তু লেনিনের নাম জানতেন। এটা আমরা রবীন্দ্রনাথের লেখা থেকে পাই। রবীন্দ্রনাথ তখন সেলাইদহে তার জমিদারি দেখাশোনা করার কাজে ব্যস্ত। তিনি একটা বাড়ির বৈঠকখানাতে সভা করছেন। সেই সভাতে দেশের দুর্দশা নিয়ে কথা হচ্ছে।
ইংরেজরা কত খারাপ দেশের কাজ করছেন, মানুষ কিভাবে জর্জরিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, এসব আলোচনা হচ্ছে। তখন একজন বৃদ্ধ কৃষক দাঁড়িয়ে বলছেন যে এই সময় লেনিনের মতন একজন নেতা দরকার। রবীন্দ্রনাথ আশ্চর্য হয়েছিলেন যে প্রত্যন্ত গ্রামেও তখন লেনিনের নাম এসে পৌঁছেছে। আমাকে কেউ প্রশ্ন করতে পারেন এটা যে বামপন্থীরা বা কমিউনিস্টরা কি গান্ধীজিকে বা গান্ধী চর্চা করতে বাধা দিয়েছে? আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। সাহায্যও করেননি, বাধাও দেননি। কিন্তু যে মনোভাবটা পোষণ করা হয়েছে সেই মনোভাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে এটা বলতে চাই। গান্ধী চর্চা করেছেন কয়েকজন মানুষ যারা ভাবধারাতে কমিউনিস্ট পার্টির নেতা এবং বামপন্থী তো বটেই। আমি সবার নাম করতে পারবো না, সে পরিসর আজকে নেই, কিন্তু দুজনের নাম আমি করব। একজন হচ্ছেন বাংলার নয়, তিনি EMS নামুদ্রিপাদ, যিনি CPI-এর সাধারণ সম্পাদক ছিলেন, আবার CPIM-এরও পার্টি ভাগ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন, একসময় কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি একটা বই লিখেন, মহাত্মা অ্যান্ড হিজ ইজম। আর একজন বাঙালি হীরেন মুখার্জি, তিনি একটা বই লিখেন, মহাত্মা এ স্টাডি। এই দুজনের মত একটু আমি আপনাদের সামনে বলবো। এই মতটা হচ্ছে 1920 এবং 30 সালে একটা প্রশ্ন ওঠে যে গান্ধীজি কি সত্যি সাম্রাজ্যবাদ বিরোধী, অথবা উনি যে আলোচনাগুলি করছেন, মুভমেন্টগুলো, আন্দোলনগুলো করছেন, সেগুলো আন্দোলন খেলা। এই কথাটা কিন্তু বহুদিন বামপন্থী ঘরানার মধ্যে আলোচিত হয়েছে। এখন কি হয়েছে সেটা আমি অবশ্য খুব বেশি খবর রাখি না। গান্ধীজির যখন 125 বছর হচ্ছে, ঠিক সেই সময় বিখ্যাত সাময়িকপত্র পরিচয়ে একটা বিশেষ সংখ্যা প্রকাশ হয়েছিল। সেই বিশেষ সংখ্যায় আর একজন মার্ক্সবাদী তাত্ত্বিক নরহরি কবিরাজ, তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন যে কমিউনিস্টদের চোখে মহাত্মা গান্ধী। তিনি তাতে বললেন যে গান্ধী সাম্রাজ্যবাদ বিরোধী তো নয়, তিনি সাম্রাজ্যবাদের চর, কোট আনকোট। আর যে বই দুটোর কথা আমি বলেছি, যে EMS এবং হীরেন মুখার্জি, সেই দুটো বই আমি পূর্বেও পড়েছি, আমি এখনও বেশ কিছুদিন আগে আবার পড়লাম। একটা নির্যাস যদি বলা যায়, সে নির্যাস হচ্ছে এই যে গান্ধী হলেন ভারতীয় পুঁজিপতি শ্রেণীর সর্বময় নেতা। আমি নিজে এটা বিশ্বাস করি না। এই মতামত ওরা নিলেন কিভাবে? এই মতামত ওরা নিয়েছিলেন যে ঠিক এই রকমের একটা মতামত দিয়েছিলেন রজনী পাম দত্ত তার ইন্ডিয়া টুডে বইতে। অনেক আলোচনার শেষে হীরেন মুখার্জির কথা আমি আবার কিছুটা পরে বলবো, কিন্তু তারা এই অভিমতই দিয়েছেন যে গান্ধী হলেন ভারতীয় পুঁজিপতি শ্রেণীর সর্বময় নেতা। কমিউনিস্ট পার্টি যখন এই মতামত দেয়, তখন তার নিচে কিভাবে কথাটা চলে যায়, বা তার একটা ইংরেজিতে যাকে বলে স্নোবল এফেক্ট, এটা এমনভাবে হয় যে সেটা আর গান্ধী চর্চার পক্ষে থাকে না। তবে একটা কথা আমি অবশ্যই এখানে উল্লেখ করব যে পান্নালাল দাশগুপ্ত, তিনিও একসময়তে প্রায় আগুনখোর বিপ্লবী ছিলেন, বলতে যা বোঝায় তাই। পরবর্তী জীবনটা গান্ধী চর্চা নিয়ে কাটিয়েছেন।
EMS এবং হীরেন মুখার্জির বই নিয়ে তিনি আলোচনা করেছেন। তার বিখ্যাত বই হচ্ছে গান্ধী গবেষণা। সেই গান্ধী গবেষণাতে তিনি বলছেন, কোট, গান্ধীজিকে প্রতিক্রিয়াশীল বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি বলে শনাক্ত করলে ভারতের স্বাধীনতা ইতিহাস বিশ্লেষণে বিকৃতি ঘটতে বাধ্য। এই ব্যাখ্যা মার্ক্সবাদকেই দুর্বল ও অকেজো করে দেবে, আনকোট। আমি মনে করি যে পান্নালাল দাশগুপ্তর এই অভিমতটা কিন্তু সঠিক। কেন সঠিক আমি তার আরেকটা যুক্তি আছে আমার। সে যুক্তিটাই হচ্ছে হীরেন মুখার্জি। হীরেন মুখার্জি কমিউনিস্ট আন্দোলনে তখন অন্তেবাসী হয়ে গেছেন, মানে যেটাকে আমরা বলি সাইড লাইনার। অন্তেবাসীটা হীরেন মুখার্জিরই শব্দ, সেই জন্য আমি এটা উল্লেখ করলাম। তিনি গান্ধীজিকে পুরুষোত্তম বলে অভিহিত করেছেন, রবীন্দ্রনাথকেও তাই করেছেন। আর গান্ধীজি সম্পর্কে বলেছেন এ হিউম্যান ফেনোমেনন। তরি হতে তীর, তার আত্মজীবনীমূলক বই। সেই বইতে তিনি বলছেন যে গান্ধীজি ছিলেন ভগীরথ। ভগীরথ যেমন তার জটাতে করে গঙ্গা আনয়ন করেছেন, এই ভারত ভূমিকে বিশুদ্ধ করেছেন। মোহনদাস করমচাঁদ গান্ধী, আমাদের প্রিয় মহাত্মাজি, তিনি সেই গঙ্গা আনয়ন করেছেন ভারতের ঊষর ভূমিতে। সেই আন্দোলনের গতিবেগে ভারতবাসীর, ভারত মাতার মুক্তি ঘটেছে, আমরা স্বাধীনতা পেয়েছি। এটাই হচ্ছে হীরেন মুখার্জির উপলব্ধি। আরেকজন রাধারমণ মিত্র, যার সঙ্গে গান্ধীজির গভীর সংযোগ ছিল, যিনি সবরমতী আশ্রমে দীর্ঘদিন থেকেছেন, গান্ধীজির সব কাজকে সমর্থন করেননি, আবার গান্ধীজি সম্পর্কে অসম্ভব বিরূপ কথাও তিনি বলেননি। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনে করেছেন গান্ধীজি অনেক বিষয়ে সঠিক। দেশের মানুষের কাছে গান্ধীজির কিন্তু কোনো বিকল্প আছে বলে তিনি মনে করেননি। আর একটা বিষয় আমি এখানে বলবো যে এই তো 3-4টে কারণ আমি বললাম, আর একটা এরপরেই কিন্তু গড়িয়ে যাবে বাঙালির কাছে রবীন্দ্রনাথ, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, এদের সঙ্গে বাঙালির এই গান্ধীজির কী সম্পর্ক ছিল, এই কথাগুলো। এর ওপরও বাঙালির মতামত কিছুটা নির্ভর করে। তার কারণ বাঙালির মতামত তৈরি করতে এই মহাপুরুষ বলবো বা এই নায়করা, যারা আইকনিক ফিগার, যে 3টে নাম আমি বললাম, রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন, এটা কিন্তু বাঙালির মতবাদকে নিয়ে যেতে সাহায্য করে। তাই আমি বলবো যে 3 জনের সম্পর্কে গান্ধীজির কি আলোচনা ছিল বা গান্ধীর এদের সঙ্গে সম্পর্ক কী ছিল, সেটা একটা জানা দরকার আমাদের। রবীন্দ্রনাথের সঙ্গে খুবই শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক ছিল গান্ধীজির, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার বিরোধও ছিল। রাজনীতির এক চরম মুহূর্তে সুভাষকে রবীন্দ্রনাথ দেশনায়ক বলে অভিহিত করেছিলেন। সেই সময় গান্ধীজি আন্দোলনের মধ্য গগনে, ঠিক সেই সময় একটু পরেই বিশ্বভারতীতে সস্ত্রীক গান্ধীজি অতিথি হয়েছেন। কিন্তু আমাদের আশ্চর্য লাগে এটা শুনে যে গান্ধীজিকে গুরুদেব প্রস্তাব দিয়েছিলেন যে বিশ্বভারতীর ট্রাস্টি হওয়ার জন্যে, গান্ধীজি হতে চাননি। আবার গান্ধীজি গুরুদেবের বিভিন্ন রাজ্য সফর, যেটা তিনি করতেন নাটক এবং গানের দল নিয়ে, যার জন্য তিনি অর্থ সংগ্রহ করতেন বিশ্বভারতীর জন্যে, সেটা কিন্তু গান্ধীজির একদমই পছন্দ ছিল না।
এইগুলো অনেকখানি দুজনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য তৈরি করে দিয়েছিল। আমার মনে পড়ছে একটা লেখা যে একবার গান্ধীজিকে মীরাবেন 1929 সালে রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের দুজনের মধ্যে পার্থক্য কোথায়। রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন, উপনিষদের মতে তপস্যা ও আনন্দের মিলনই সৃষ্টি। মহাত্মা তপস্যার দূত, আমি আনন্দের কবি, কোট আনকোট। বাক্য দুটি এত উচ্চমার্গের, বারবার কান পেতে শুনতে হয়, তারপরে হৃদয়ে প্রবেশ করে। এবং উত্তরটা ছিল একেবারে রবীন্দ্রনাথের মতো। নাইটহুড ত্যাগ করলেন রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালা বাগের পরে, ঘটনার পরে। গান্ধীজি এটাকে সময়োপযোগী মনে করেননি। রবীন্দ্রনাথ সব পাত্তা দেননি। লর্ড চেমসফোর্ডকে তিনি একটা চিঠি লিখলেন, কি কড়া ভাষা, আপনারা নিশ্চয়ই এখন সেই চিঠি পড়েছেন। দীনবন্ধু এন্ড্রুজ, যাকে বর্ণনা করেছিলেন রবীন্দ্রনাথ যে দীনবন্ধু এন্ড্রুজকে যদি আমি না দেখতাম তাহলে ইংরেজ জাতিটার প্রতি আমার ধারণা পাল্টিয়ে যেত। এন্ড্রুজ যখন বলছেন যে চিঠির ভাষাটা একটু নরম করলে হয় না, গুরুদেব এমন কড়া চোখে তার দিকে তাকিয়েছিলেন, জীবনের বাকি সময়টা এন্ড্রুজ কখনো ভোলেননি সেদিনের গুরুদেবের সেই দৃষ্টিপাত। সুতরাং গান্ধীজির সঙ্গে এই যে একটা সূক্ষ্ম বিরোধ এবং মন কষাকষি, সেটা কিন্তু ছিল। বাঙালি কিন্তু বোঝেনি তা না, বাঙালি বুঝেছে, এবং সেই অনুযায়ী বাঙালি তার নিজের মতন সিদ্ধান্ত গ্রহণ করেছে। চিত্তরঞ্জন দাস গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের খুব একটা পক্ষে ছিলেন না। একটার পর একটা চিঠি চালাচালি হয়েছে। শেষ পর্যন্ত গান্ধীজির কাছে দেশবন্ধু প্রায় বশ্যতা স্বীকার করেছেন। কিন্তু যখন 1921 সালে সুভাষ ফিরে এলেন বিদেশ থেকে, এবং তিনি প্রথম তো মণিভবনে গান্ধীজির কাছেই গেলেন, একটার পর একটা ভারত সম্পর্কে, আগামী কর্মসূচি সম্পর্কে তিনি জিজ্ঞেস করছেন। সব উত্তরে তিনি খুশি হননি। গান্ধীজির সব উত্তরে সুভাষ খুশি হয়নি। শেষ পর্যন্ত গান্ধীজি তাকে বললেন, তুমি কলকাতায় ফিরে যাও এবং তিনি চিত্তরঞ্জন দাসের সঙ্গে মিলিত হও। তো এই পার্থক্যগুলো বাঙালি খুব কাছে থেকে দেখেছে। সেসব কারণের জন্যও গান্ধী চর্চা বা গান্ধীজি সম্পর্কে খানিকটা উন্নাসিকতা তৈরি হয়েছে। সুভাষচন্দ্র বোস, তার কথা আমাকে কিছুটা সময় নিয়ে বলতে হবে। সুভাষকে কেন্দ্র করে স্বাধীনতা আন্দোলনে একটা আলাদা ধারা প্রবাহিত হতো। এটা ছিল কংগ্রেসের মধ্যেই একটা অন্য ধারা। সুভাষ বই লিখলেন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, 1920 থেকে 1934। এই বই বাজেয়াপ্ত হয়েছিল। তার কারণ বলা হয়েছিল যে সন্ত্রাসবাদকে এখানে উৎসাহিত করা হয়েছে। কিন্তু রোমা রলা, যিনি অত্যন্ত গভীর গান্ধী ভক্ত, তিনি বলেছিলেন যে একটা অবিস্মরণীয় কাজ, ইনডিসপেন্সেবল ওয়ার্ক। সুভাষ সম্পর্কে তার ধারণা ছিল অত্যন্ত উঁচু। সুভাষ তো একবার কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার সময় উপস্থিত হল 1939 সাল ত্রিপুরী কংগ্রেস। গান্ধীজি প্রমাদ গুনলেন এই কারণের জন্য যে সুভাষ যদি আর একবার কংগ্রেসের সভাপতি হন, ওনার সবাই কাছের লোকরা ছিলেন বাম মনোভাবাপন্ন,
গান্ধীজি এটা কিন্তু সত্যিই চাননি যে সুভাষ দ্বিতীয়বারের জন্য সভাপতি হোক। সুভাষের কতকগুলো কাজ সম্পর্কে গান্ধীজির অভিমত পৃথক ছিল। সুভাষ প্ল্যানিং কমিশন করেছিলেন। সেই প্ল্যানিং কমিশনে ভারতবর্ষ স্বাধীন হলে আগামী দিনে কীভাবে শিল্পায়ন হবে সে নিয়ে আলোচনা করেছিলেন। তিনি কাগজ তৈরি করেছিলেন। গান্ধীজির প্রিয় মানুষদেরও অনেককে নিয়েছিলেন সেই প্ল্যানিং কমিশনে। গান্ধীজি কিন্তু কোনো উৎসাহ দেখাননি এ ব্যাপারে। ত্রিপুরী কংগ্রেসে সীতারামাইয়া গান্ধীজির প্রার্থী ছিলেন। সুভাষ জিতলেন, পট্টভী সীতারামাইয়া হেরে গেলেন। বলেছিলেন যে পট্টভী সীতারামাইয়ার পরাজয় আমারই পরাজয়। এই সময়ের ঘটনাগুলি কিন্তু খুব জটিল। সুভাষবাবু ওয়ার্কিং কমিটি তৈরি করতে পারছিলেন না। অনেকে বলেন যে বাধা দিচ্ছিলেন গান্ধীজি নিজে। শেষ পর্যন্ত তো সুভাষবাবু কংগ্রেসের বাইরেই চলে গেলেন। বাঙালি কিন্তু এটা ক্ষমা করতে পারেনি। বাঙালি কিন্তু মনে করে, এই বাংলা মনে করে যে সুভাষের কংগ্রেস ছেড়ে দেওয়ার পিছনে এবং তারই শেষ পর্যায়ে দেশ ছাড়ার পিছনে গান্ধীজির এই মতামতটা দায়ী। এ নিয়ে হয়তো আরও আলোচনা হতে পারে, ভালো মন্দ, কিন্তু এই প্রসঙ্গটা আমি এখানেই শেষ করতে চাই। কিন্তু একটা কথা আমি বলতে দ্বিধান্বিত হব না যে সুভাষচন্দ্র বোসেরও কিন্তু দোষ কম ছিল না। অন্তত 3-4টি বিষয় সম্পর্কে তো আমি বলবই, যেগুলো সম্পর্কে তার মতামত যথেষ্ট পরিপক্ক নয়। যেন তিনি বলেছিলেন যে গান্ধীজি অত্যন্ত বৃদ্ধ হয়েছেন। গান্ধীজি পৃথিবীর ঘটনাবলী সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নন। গান্ধীজির পক্ষে আজ একটা বড় আন্দোলন গড়ে তোলাটা কোনো মতেই সম্ভব নয়। 2 নম্বর বলেছিলেন যে দেশীয় রাজ্যসমূহের ফেডারেশন বিষয়ে তার সংগঠন ও রীতিপদ্ধতি সম্পর্কে সুভাষের সঙ্গে গান্ধীপন্থীদের একটা বড় পার্থক্য ছিল। সুভাষ এটাকে বলেছিলেন যে এটা একটা ষড়যন্ত্র। তৃতীয়, আমি একটু আগে বলেছি ওয়ার্কিং কমিটি তৈরি করার ব্যাপারে, তাতে জওহরলাল নেহরুর একটা অভিমত পাওয়া যায় যে সুভাষচন্দ্র ওয়ার্ধাতে গিয়েছিলেন ওয়ার্কিং কমিটির কারা সদস্য হবেন সেই ব্যাপারে আলোচনা করার জন্যে গান্ধীজির কাছে। কিন্তু জওহরলাল নেহরুর অভিমত হচ্ছে যে সুভাষ কিন্তু ঠিকই করে ফেলেছিলেন কাদের নিয়ে তিনি ওয়ার্কিং কমিটি করবেন, এবং কাউকে কাউকে তিনি সেটা বলেও দিয়েছিলেন। গান্ধীজি এটা কিন্তু খুব ভালোভাবে নেননি। চতুর্থ, গান্ধী পন্থীদের পক্ষে নয়, সুভাষ বামপন্থীদের দিকে ঝুঁকেছিলেন দক্ষিণপন্থীদের ব্যাপারে। দক্ষিণপন্থীরা এতে খুবই অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। তার কারণ দক্ষিণপন্থীরা মনে করতেন, গান্ধীপন্থীরা মনে করতেন যে গান্ধীজির কাছে একটা অসম্ভব ঐশ্বরিক ক্ষমতা আছে। এই 2 মতবাদের লড়াই ছিল। কংগ্রেসের বাইরেই তো চলে গেলেন সুভাষ, কিন্তু দুজনের মধ্যে শ্রদ্ধা কিন্তু কম ছিল না, এটা মনে রাখতে হবে। গান্ধী ব্রিগেড তৈরি করেছিলেন। সুভাষ যখন আইনেতে তিনি থাকলেন, বাইরে সশস্ত্র সংগ্রামে ডাক দিলেন, দেশ মুক্ত করবেন, তার একটা ব্রিগেডের নাম দিয়েছিলেন গান্ধী ব্রিগেড। বাংলার সঙ্গে যোগ অনেক দিনের। যখন মহাত্মা হননি তখন থেকে 1902 সালে তিনি একটা লেখা পাঠিয়েছিলেন ভারতীতে, দক্ষিণ আফ্রিকায়। তখন তিনি সেখানকার পরিস্থিতি সম্পর্কে 1921 সালে বাংলা সাহিত্যে গান্ধীজিকে নিয়ে লেখা শুরু হয়ে গেল। লিখলেন সত্যেন্দ্রনাথ দত্ত, হেমেন্দ্রলাল রায়, পেরিমোহন সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম।
বিষয় ছিল সত্যাগ্রহ, খাদি এবং চরকার গান ইত্যাদি ইত্যাদি। একটা তথ্যে দেখা যাচ্ছে যে 1916 থেকে 1939 পর্যন্ত বঙ্গবাণী, ভারতী, ভারতবর্ষ, বিচিত্রা, প্রবাসী এবং আনন্দবাজার পত্রিকাতে 35টি প্রবন্ধ এবং অন্যান্য লেখা গান্ধীজি সম্পর্কে প্রকাশিত হয়েছে। চরকা কেটে স্বাধীনতা আসবে, এসব বড় কৌতুকের বিষয় ছিল বাঙালির কাছে সেই সময়। বাংলা তখন বঙ্কিম, বিবেকানন্দে মোহিত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পাল, অনুশীলন সমিতি, এরা নানা রকমের কথা তখন বলেছেন। এই সত্যাগ্রহ এবং চরকা কাটাটাকে স্বাধীনতার কোনো কাজ বলেই তারা মনে করেননি। আসলে গান্ধীর সঙ্গে বাংলার নেতাদের একটা কি বলবো, মানসিকতার পার্থক্য ছিল। গান্ধী এমনি গুজরাটি, বৈষ্ণব তত্ত্ব পালন করতেন, সারা জীবন নিরামিষাশী। বাঙালির নেতারা ঠিক সেই রকম নয়। এটা একটা মূলগতভাবে কিছুটা বিরোধিতা ছিল। তো এই জন্যই অনেকখানি আমার মনে হয় যে বাংলায় গান্ধী চর্চার অপ্রতুলতা আছে, যে কথা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম। এখন ভারতের রাজনীতিতে গান্ধীর অবদান কি আমার একটু বলা দরকার বলে আমি মনে করি। এটা একটা বিশাল ব্যাপার, একটা বক্তৃতার মধ্যে এটা করা সম্ভব না। 1915 সালে তিনি পা রাখলেন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে। একটা জিনিস গান্ধী করেছিলেন, যেটার জন্য আমি মনে করি যে গান্ধীর ধন্যবাদ শুধু তাই না, শ্রদ্ধা পাওয়া দরকার, যে এতদিন ধরে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন মানে কতগুলো আলোচনা ছিল, কতগুলো গোলটেবিল বৈঠক ছিল। গান্ধী সেটা একটা পাল্টিয়ে দিলেন। স্বাধীনতাটা মানুষের জন্যে চায়, সুতরাং রাজনীতি হবে মানুষকেন্দ্রিক, উদ্দেশ্য হলো মানুষের ভালো করা। গান্ধীজির রাজনীতি এবং মানুষ একেবারে সমার্থক হয়ে গেল এবং তিনি বললেন যে যে কোনো কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে যুক্ত করতে হবে। এই কাজ করতে গিয়ে রাজনীতির সঙ্গে কিছুটা ধর্ম মিশে গেল। এর জন্য আমি গান্ধীজিকে খুব একটা দোষ দিতে পারি না। আমি ভালো কাজের জন্য ধর্ম মিশে গিয়েছে, তার কি করা যাবে। কিন্তু এই যে জাগরণের ডাক দিলেন, মানুষকে উজ্জীবিত করবার যে ডাক, মানুষকে পিছনে দাঁড়িয়ে যাওয়ার বা মানুষের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে ডাক, গান্ধীজি কোথা থেকে পেলেন, এটা আমার বারবার মনে হয়েছে। আমি আমার নিজের মতন করে একটা যুক্তি সাজিয়েছি। ভারতের ইতিহাসের সঙ্গে সঙ্গে বাংলার ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে আমরা আরও কতকগুলো ঘটনা পাব। আমি শ্রীচৈতন্যদেবের কথা বলবো। নবদ্বীপ থেকে শ্রীহট্টে রওনা দিলেন শ্রীচৈতন্যদেব। শ্রীহট্ট তাদের পূর্বপুরুষের বাস। পূর্ব বাংলায় তখন নদীপথের কোনো অসুবিধা নেই। শ্রীচৈতন্যদেব তখনও শ্রীচৈতন্যদেব হয়ে ওঠেননি, বয়স কম। তিনি হাঁটা পথে শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষ ওই সোনার গৌরকে প্রত্যক্ষ করলেন। ওই রকম খালি গায়ে, সর্বনিম্ন পোশাক পরিহিত তিনি শুরু করলেন শ্রীহট্ট। গেলেন এবং ফিরে এলেন। অসংখ্য মানুষ তার কথা বললেন, তার সঙ্গে কথা বললেন। এই যে জনজাগরণ, আমি নেতা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানুষের, সাধারণ মানুষের সঙ্গে আমার এই যোগ মাধ্যম, এর কিন্তু কোনো বিকল্প নেই। এর কিন্তু স্রষ্টা হচ্ছে শ্রীচৈতন্য। পরে তিনি কাটোয়া থেকে পুরী গিয়েছিলেন ওই হেঁটে, পুরী থেকে দক্ষিণ ভারত গিয়েছিলেন হেঁটে। উদ্দেশ্য ছিল ভারতকে জানতে হবে, নিজেকে জানতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে কথাগুলোকে সাধারণভাবে। গান্ধীজি ঠিক তাই করেছেন। তিনি জানতেন যে প্রকৃত ভারত আছে গ্রামে। সেই লবণ সত্যাগ্রহের কথা যদি আমরা মনে করি, লবণ তো একটা সামান্য জিনিস, কিন্তু সেটা নিয়ে ডান্ডি অভিযান শুরু করলেন। সবাই হাসাহাসি করছেন তখন। কিন্তু সেই দিন মাত্র 69 জন অনুচর নিলেন
বা পেলেন সকালবেলাতে, চন্দনের ফোঁটা পরিয়ে দিলেন কস্তুরবা গান্ধীজির কপালে, আর তার হাতে দিলেন একটা লাঠি, যে লাঠি জীবনে আর কোনো দিন তিনি ছাড়েননি। রওনা দিলেন 240 মাইল দূরে ডান্ডি। তাড়াতাড়ি যাওয়া যেত, সময় নিয়েছিলেন 24 দিন। সবচাইতে যারা প্রথম যাত্রা শুরু করেছিলেন তাদের মধ্যে সবচাইতে কম বয়স, তার বয়স 16। এই রাস্তা 24 দিনের মধ্যে যেদিন শেষ ডান্ডিতে গিয়ে গান্ধীজি বক্তব্য করেছেন, সহস্র নয় লক্ষাধিক মানুষ গান্ধীর কথা শুনছেন। আমি আজও মনে করি যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই সময় পর্যন্ত একটা সর্ববৃহৎ জমায়েত গান্ধীজি করেছিলেন। এটা হচ্ছে কিন্তু সেই শ্রীচৈতন্যদেবের আদর্শই, যিনি মানুষকে জানতে চেয়েছিলেন। তিনি হিন্দু ধর্মকে বাঁচিয়েছিলেন, গান্ধীজি দেশ বাঁচিয়েছেন। বাংলার যুগপুরুষ শ্রীচৈতন্যদেব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন গান্ধীজির জীবন আদর্শ, জীবন চর্চার মধ্যে। বাঙালি তো গর্ব করতে পারে তার জন্য। আমি আরেকজন বাঙালি সমাজতাত্ত্বিক, লেখক, প্রশাসকের নাম করব, অন্নদাশঙ্কর রায়। অহিংসা এবং সত্যাগ্রহ, কোনো কিছুর বিপরীতে সত্যের তুলনা হতে পারে না। সত্য সবসময় সত্য। গান্ধীজি খুব ছোটোখাটো ব্যাপারেও খুবই একগুঁয়ে দেখাতেন। এই নিয়ে অনেক হাসি ঠাট্টা হতো তার নিজের মধ্যেও, নিজের দলের মধ্যে, তার অনুগামীদের মধ্যে, কিন্তু তিনি কারো কথা শোনেননি। যদি অন্যকে বোঝাতে না পারতেন তাহলে তিনি সেই জায়গায় ত্যাগ করতেন। আমি এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত দেব। তিনি বলতেন যে একবার, দুবার, তিনবার কেউ যদি না বোঝে তাহলে তুমি সেই স্থান ত্যাগ করবে। গান্ধীজির ধর্মপুস্তক পড়বার অসম্ভব অভ্যাস ছিল। তিনি তো একটা লেখাতে আমি পড়েছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে বইগুলো তিনি সঙ্গে নিয়ে বেড়াতেন তার মধ্যে 6টি ধর্মগ্রন্থ ছিল। এবং তিনি এটা, এই ধর্মনায়কের কথা অনুযায়ী, যে ধর্মে জোরাজুরি নেই, গান্ধীজিও মনে করতেন তত্ত্বেতে কোনো জোরাজুরি করে সেটা হতে পারে না। গান্ধীর জীবনের আর একটা বড় আদর্শ হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতি। হিন্দু মুসলমানের ঐক্য গান্ধীজির প্যাশান ছিল। আর কোনো নেতাকে এত কাছাকাছি দেখা যায়নি। 1947 সালে নভেম্বর মাসে গান্ধী শেষ কংগ্রেস অধিবেশনে গিয়েছিলেন। তখন সংখ্যালঘু সম্পর্কে বিরাট গণ আবেগ, মানে সংখ্যালঘুদের বিরুদ্ধে। সেই কংগ্রেসেও সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেইখানে গান্ধীজি বক্তব্য রেখেছিলেন। তিনি একটা রাজনীতির অদ্ভুত মুন্সিয়ানা দেখিয়েছিলেন। শব্দগুলো এদিক ওদিক হয়ে যেতে পারে বলে আমি শুধু বক্তব্যটা পড়ে দিতে চাই আপনাদের। ভারত বরাবর একটি মৌলিক ঐক্যের দেশ ছিল, এখনও আছে। এই মহান দেশকে একটি গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র হিসাবে গড়ে তোলাকেই কংগ্রেস আপন লক্ষ্য হিসাবে মনে করেছে। এমন এক দেশ যেখানে সমস্ত নাগরিক তাদের মৌলিক অধিকারগুলি ভোগ করেন, তাদের ধর্ম পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে সুরক্ষা পাওয়ার অধিকার যেখানে স্বীকৃত। গণপরিষদ একে ভারতীয় সংবিধানের মূল নীতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই আদর্শকে মর্যাদা দেওয়া প্রতি ভারতবাসীর কর্তব্য। আনকোট। সেকুলার কথাটা গান্ধী বরাবর ব্যবহার করতেন। ভারতে সেকুলার মানে ঈশ্বর বিরোধী নয়, ধর্ম বিরোধী নয়, সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি এই প্রশ্নে গান্ধী একজন চ্যাম্পিয়ন ছিলেন। এ ব্যাপারে কেমন ছিলেন গান্ধী? এই যে হিন্দু মুসলমানের অচ্ছুতদের সঙ্গে বা নিম্নবর্গের মানুষদের সঙ্গে গান্ধীজির যে মিলন, এখানেও আমি শ্রীচৈতন্যদেবের উদাহরণ দেব।
শ্রীচৈতন্যদেব তখন ওড়িশার পুরীতে এক গম্ভীরায় বাস করছেন। তখন প্রতিবার রথযাত্রাতে নবদ্বীপ থেকে অনেকে যান তার সঙ্গে দেখা করতে, আনন্দ পান শ্রীচৈতন্যদেব, তাদের সেবা করেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেন, মায়ের সংবাদ জানতে চান। একবার এরকম 300 জন গেছেন, তিনি খুব উৎফুল্ল এবং সবার খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ তার মনে হচ্ছে যে কেউ যেন আসেনি, কে কে হঠাৎ দেখলেন জবন হরিদাস নেই। জিজ্ঞেস করলেন কোথায়? একজন বললেন যে ও পুরীতে প্রবেশ করেনি মহাপ্রভু, ওর নিজের সংকট যদি পুরীর এই দেবস্থান অপবিত্র হয়ে যায়। একটা কথা না বলে ছুটলেন জবন হরিদাসের খোঁজে চৈতন্য মহাপ্রভু। খুঁজে পেলেন এক ধুলোর উপরে বসে আছেন তিনি, তাকে তুলে জড়িয়ে ধরলেন। জবন হরিদাস বললেন, প্রভু এ কী করলেন আপনি? আমায় ছুঁয়ে ফেললেন। চৈতন্যদেব বলেছিলেন যে আমি শুদ্ধ হলাম। গান্ধীজি নিম্নবর্গের মানুষদের, পিছড়ে বর্গের মানুষদের, সংখ্যালঘু মানুষদেরকে ছুঁয়ে আলিঙ্গন করে নিজে শুদ্ধ হয়েছেন, দেশকে শুদ্ধ করেছেন। অন্য কথা দু একটা বলতে পারি। হ্যাঁ, গান্ধীজির মধ্যে একগুঁয়েমি ছিল, কিছুটা বাতিকগ্রস্ত ছিলেন, স্ববিরোধ ছিল। গান্ধীজি নিজেই তো স্বীকার করেছেন যে স্ববিরোধ তো কোনো দোষের কিছু নয়। দার্শনিক এমারসনকে তিনি বলেছিলেন ফুলিশ কনসিস্টেন্সি, ক্ষুদ্র ব্যক্তিত্বের মাপকাঠি বলে উল্লেখ করেছিলেন। গান্ধীজির যা নিজের লোক যারা, তার মধ্যে তো প্রধান হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। তার আত্মজীবনী থেকে একটা শব্দ, কয়েকটা বাক্য আমি পড়ি। Often we discussed his fads and peculiarities among ourselves and said half humorously that when Swaraj came, these fads must not be encouraged. এই যে খ্যাপামি, ফ্যাডস, এই খ্যাপামি সম্পর্কে জওহরলালের মতামত ছিল, কিন্তু ঈশ্বর বড় করুণাময়। স্বাধীনতার পরে এই খ্যাপামি কিন্তু ভারতবর্ষকে আর সহ্য করতে হয়নি। মাত্র 5 মাস 4.5 মাসের মধ্যে তিনি প্রয়াত হয়েছেন, শহীদ হয়েছেন। হ্যাঁ, কিছুটা স্ববিরোধ। তিনি সনাতন ধর্মে, বর্ণাশ্রমে বিশ্বাস করতেন, আবার অস্পৃশ্যতা ও জাতিভেদের বিরুদ্ধে ছিলেন। 1909 সালে তিনি লিখেছিলেন হিন্দ স্বরাজ বইটি, গুজরাটিতে, তারপরে ইংরেজি হয়েছে। এই হিন্দ স্বরাজ গান্ধীজির জীবন দর্শন, এ নিয়ে বিতর্ক হয়েছে। 1910 সালেই ইংরেজি হয়েছে এটা। টলস্টয় আশীর্বাদ করেছিলেন এই বই লেখার জন্য গান্ধীজিকে, কিন্তু তার অন্যতম গুরু গোখলে তিনি বলেছিলেন অবিলম্বে বইটিকে তুলে নেওয়া দরকার। এই বইতেই প্রমাণ হচ্ছে যে গান্ধীজি অনাধুনিক। এতগুলো কথা, প্রতিক্রিয়াশীল, এসব বলেছিলেন তারা। কারো কথা শোনেননি গান্ধীজি। দাও ফিরে সে অরণ্য ইউরোপে একটা রোম্যান্টিক আন্দোলন ছিল, গান্ধীজি অনেকটা তার পক্ষে ছিলেন। তা আমি সেসব ব্যাপার নিয়ে খুব বেশি আজকে কথা বলবো না। আমি আবার অন্নদাশঙ্করে ফিরে যাব। গান্ধীবাদ হচ্ছে একটা দান্দিক আদর্শবাদ। মার্কস যেমন দান্দিক বস্তুবাদের কথা বলেছিলেন, দুটোর পথ আলাদা, এবং গান্ধীজির দান্দিক আদর্শবাদ হচ্ছে সাধু পথ বলে অন্নদাশঙ্কর মনে করেছেন। একজন ক্যাথলিক আইরিশ পুলিশ অফিসার ছিলেন, গোয়েন্দা বিভাগের। অন্নদাশঙ্কর রায়কে 1942 সালে বলেছেন, all his ideas are right, but he is 200 years in advance of his time. গান্ধী অহিংসা, জনগণ এক সূত্রে গাথা। এত সম্পদ, এত বিক্রম নিয়ে তুমি কি করবে যদি তোমার হৃদয় অসাড় থাকে? মৈত্রেয়ীর সেই কথাগুলো আপনাদের মনে পড়ে যে এত সম্পদ, এত বিক্রম নিয়ে তুমি কি করবে
যদি তোমার হৃদয় অসাড় থাকে, গান্ধীজি আমাদের হৃদয়ে ষাঁড় জেগিয়েছেন। গান্ধীজি আমাদের হৃদয়ে নিয়ে এসেছেন উজ্জীবন। সেই জন্যে গান্ধীজি হবে আমাদের নমস্য, আমাদের প্রণম্য। আমি অন্নদাশঙ্কর রায়ের একটা উক্তি দিয়ে শেষ করব। ভবিষ্যতে যখন মহাকাব্য রচিত হবে, তখন ভারতের মহাকবি সত্যকই শীর্ষস্থান দেবেন, নায়ক করবেন গান্ধীজিকে। আমি আজকের এই পবিত্র দিনে এই মহানায়ককে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। যুক্তিবুদ্ধির অপূর্ব মিশেলে গান্ধী ও বাংলাকে অন্বয় সাধন করলেন শ্রী মঈনুল হাসান। ইতিহাস অনুষঙ্গে বিশ্লেষণের নিজস্বতায় গান্ধী চরিত্রের অবিনশ্বরতা, সমকালের সীমাবদ্ধতা, এই যে যাত্রাপথ বা এই যে আবর্তন, সেই আবর্তনকে সঙ্গে নিয়ে গান্ধীজির অনিবার্যতা সম্পর্কে আমাদেরকে অবগত করলেন তিনি। বদ্ধ ধারণা কিছুটা হয়তো মুক্ত হলো, কিন্তু মুক্ত হওয়ার পৃথক পরিবেশ রচিত হলো। ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে ওই বস্তা পচা লালিত পালিত কিছু ধ্যান ধারণা বশবর্তী হয়ে এই মহাজীবনকে আমরা আশা করি অনুধ্যান যোগ্যতার স্তরে আর নিয়ে যাব না, তাকে অনুধাবন করার চেষ্টা করব। ভারত ইতিহাসের সামগ্রিকতায় বাঙালির মানসপটে গান্ধীজিকে প্রতীয়মান হতে গেলে যে উপাদানগুলোর সর্বাপেক্ষা প্রয়োগ সিদ্ধি প্রয়োজন, সেগুলো ঠিক ঠিক সুর তাল লয়ে আমরা লাগাতে পারব। শ্রীযুক্ত মঈনুল হাসানকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তার প্রতি। তিনি ব্যস্ত মানুষ কর্মক্ষেত্রে, তবু সূত্রধরের অভিন্ন হৃদয় শুভৈষী, সূত্রধরের নানা কাজের সঙ্গে তার ওতপ্রোত সম্পর্ক, সূত্রধরের প্রসারিত হওয়ার ক্ষেত্রে তিনি সদা সর্বদা নিজেকে বাড়িয়ে দেন, অকৃপণ চিত্তকে প্রসারিত করেন। এইরকম একজন সপ্রাণ অনুভূতিশীল সংবেদনের অধিকারী সমাজ বিক্ষককে পুনরায় কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতা আপনাদেরকে আজ নিরবচ্ছিন্নতায় 9টা পর্বত জুড়ে আপনারা যেভাবে বৈসন্ধ্যেকে আস্বাদন করছেন, সমর্থন করছেন, প্রাণারাম কষ্টিপাথর ইউটিউব চ্যানেলের মাধ্যমে বৈসন্ধ্যের আজকের এই পর্বটি আপনাদের কাছে আরও বেশি প্রসারিত হোক এই প্রার্থনা। ভালো থাকবেন, ভালো রাখবেন সব কিছুকে। নমস্কার, শুভরাত্রি।